মাননীয় প্রধানমন্ত্রী তাকে কতটা মূল্যায়ন করেছেন, তার নিউজকে মূল্যায়ন করেছেন, তার প্রতিবেদনকে কতটুকু গুরুত্ব দিয়েছেন আপনারা নিশ্চয়ই জেনেছেন। এবং তার একটি মন্তব্য যখন করেন প্রধানমন্ত্রীর সামনে, আমার সৌভাগ্য হয়েছিল ওই সময় উপস্থিত থাকার। মাননীয় প্রধানমন্ত্রী শুধু বলেছেন, যেখান থেকে এই বৃক্ষ নিধন হয়েছে আমি সেখান থেকেই বৃক্ষরোপণ শুরু করব। আরেকটি জিনিস উনি বলেছে যে বাংলাদেশে মা গাছের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। এটার যে কতখানি গুরুত্ব, এবং উনি যাওয়ার পরে আমি প্রাইম মিনিস্টার রুমেই ছিলাম, সঙ্গে সঙ্গে বন পরিবেশ মন্ত্রী তাকে ফোন করে ব্যাপারগুলো জানানো হয়েছে এবং আমাকে সঙ্গে সঙ্গে তার অফিসে আমাকে পাঠানো হয় এবং বলা হয় যে তুমি যা যা শুনেছ এগুলো সব তাকে সুন্দরভাবে সাজিয়ে বলবা। আমি যে তাকে যখন বলছিলাম সে যে কি গুরুত্বের সাথে আমলে নিয়েছে এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সরকার যে কতটুকু বৃক্ষপ্রেমী এটা আপনারা বুঝবেন যখন আমাদের বৃক্ষরোপণ শুরু হবে। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না, আমি অন্য একটি সাবজেক্টে আমি কথা বলবো। আজকে আমি সকালবেলা আপনাদের একজন আমাদের সাবেক উপদেষ্টা, আমি নামটা বলবো না, আপনারা হয়তো দেখেছেন, তিনি পাশে বসে আছেন। আর একজন কিশোরী বলবো, মানে যুবতীও বলবো না, কিশোরী, তার গলাটাতে এখনো সিনিয়র ইয়েটা আসেনি। আমাদের প্রাইম মিনিস্টার ওনাকে সম্বোধন করছে তারেক রহমান। মানে কেমন করে যে কথাগুলো বলছে, যে একজন প্রাইম মিনিস্টার বা একজন প্রধানমন্ত্রীকে যে উনি প্রধানমন্ত্রী বলে সম্বোধন করবে সেটাও তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে। এবং আমাদের গেল তত্ত্বাবধায়ক সরকারের যে একজন উপদেষ্টা মহিলা বসে আছেন সেগুলোতে মজা নিচ্ছেন। এটা একটা সামাজিক অবক্ষয় কিন্তু হচ্ছে। এরা কাদের যে বলাচ্ছি, আমরা বলাচ্ছি হচ্ছে আপনার আমার সন্তানদের দিয়ে বলাচ্ছি। ওই মেয়েটার দেখে আরো 10টা ছেলে মেয়েগুলো শিখছে, তাই না? তা আমাদের মনে হয় এগুলো থেকে আমাদের সরে আসা উচিত। আমি লাস্ট যে কথাটি বলবো সেটা হচ্ছে, মত প্রকাশের স্বাধীনতা কি ব্যক্তি আক্রমণ করা, মানুষের চরিত্র হনন করা? এই প্রশ্নের আপনাদের কাছে, এই প্রশ্ন আমাদের কাছে, এগুলো স্বাধীনতা নয়, এগুলো হলো অপরাধ। আমি এটাই বলে শেষ করছি যে আমরা প্রধানমন্ত্রী আপনাদের কাছে যতটুকু ভালো বলছে, ভালো করার চেষ্টা করছে, এটাকে আসলে আমাদের খুব ইয়েভাবে দেখা উচিত না। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে, এ বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আতিকুর রহমান রুমনকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে
বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। এরই ধারাবাহিকতায় সাম্য মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই সরকার কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে সরকার প্রায় 100 দিন অতিক্রান্ত করেছে। আর হয়তো দুদিনের মধ্যেই সরকার 100 দিন পূর্ণ করবে। এই গত দিনগুলোতে বর্তমান সরকার যেসব কর্মযজ্ঞ হাতে নিয়েছে বা কর্মসূচি হাতে নিয়েছে সেসব সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। কথা বলবেন ডক্টর মাহদি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, জনগণের ভোটে নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাই। আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর সম্পূর্ণ প্রেস টিমকে। এখানে আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি, ব্যক্তিগত কারণে লন্ডনে গিয়েছেন বলে প্রেস সচিব জনাব সালেহ শিবলি। আমাদের মাঝে থাকবার জন্য এবং এই অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন, মাননীয় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার জনাব এস.এম. মাহফুজুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জনাব জাহিদুল ইসলাম রনি সহ এখানে উপস্থিত প্রেস টিমের সকল সম্মানিত সদস্যকে। আপনারা জানেন, চলতি 2026 সালের 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। 17ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং তার নেতৃত্বেই গঠিত হয় একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনগণের ক্ষমতায়িত সরকার। এই সরকারের 100 দিনের খুব কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি। দেশের এক ঐতিহাসিক মুহূর্তে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের অবিস্মরণীয় ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার পবিত্র দায়িত্ব গ্রহণ করেছে। দীর্ঘ দুঃশাসন পেরিয়ে রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থান এবং 16 বছরের ত্যাগ সংগ্রামের যে গণতান্ত্রিক অভিযাত্রা, সেটি পার করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্বে দেশ আজ গভীর সংকট কাটিয়ে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে। প্রথম 100 দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবারও ফিরিয়ে দিয়েছে, মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এমন একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা দেখতে পাচ্ছি, যে সরকার দেশের জন্য কাজ করে যাচ্ছে এবং জনগণের কাছে জবাবদিহিতা সুনিশ্চিত করছে। আর তাই দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা দেখেছি, ভোটের কালি মোছারও আগে সরকার গঠনের প্রথম দিন থেকেই প্রতিটি অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি প্রতিটি মন্ত্রণালয়ে বিষয়ভিত্তিক ও খাত নির্ভর 180 দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন, যার ফলে পুরো রাষ্ট্র কাঠামো একযোগে সুনির্দিষ্ট লক্ষ্য স্থাপন করে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অনিঃশেষ কাজ করে যাচ্ছে। সরকারের অভূতপূর্ব এই কর্মযজ্ঞে সাধারণ মানুষের জীবনযাপনে, জীবনের মানের ক্ষেত্রে ইতিমধ্যেই ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি, প্রযুক্তি এবং অবকাঠামো সহ বিভিন্ন খাতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে দেশের মানুষের মনে আশার সঞ্চার করেছে। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারী কেন্দ্রিক একটি সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করার অভিপ্রায় গ্রহণ করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, খতিব সাহেব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে।
এছাড়া জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গণতান্ত্রিক সরকার একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। যারা ক্ষুদ্র কৃষক তাদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ সম্পূর্ণ মৌকুফ করা হয়েছে এবং এই উদ্যোগ কার্যকর করা হয়েছে সরকারের প্রথম বৈঠকেই, যেটি ক্যাবিনেটে অনুষ্ঠিত হয় সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে। কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনাকে আরও ডিজিটাল এবং স্বচ্ছ কাঠামোর আওতায় এনে সরাসরি কৃষি ভর্তুকি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশ জুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি, সেচ ও পানি ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তনের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐতিহাসিক যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, সেটিরই এই যে পুনরুজ্জীবন, সেটি শুধু প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্য, মৎস্য, কৃষি বা প্রাণী সম্পদ সংরক্ষণেই ব্যাপক ভূমিকা রাখছে না, বরং জলাধার সৃষ্টি ও পানি প্রবাহ পুনরুদ্ধারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ও ব্যবসায়িক বিকাশকেও ত্বরান্বিত করছে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হচ্ছে এবং কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি, পানি ও পরিবেশ ব্যবস্থাপনার সম্ভাবনা তৈরি করতে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যক্ষ করেছি ফ্যাসিবাদী শাসনামলে কিভাবে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, কিভাবে গণমাধ্যমকে বল প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। এর বিপরীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রতিটি বিএনপি সরকার দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীন বিকাশ নিশ্চিত করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অটুট কাজ করে যাচ্ছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে, সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর। সরকার একদিকে বাক স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, যার প্রতিফলন আমরা দেখেছি গত 100 দিনের উদার ও সহিষ্ণুতার যে নতুন মানদণ্ড সৃষ্টি হয়েছে সেখানেই বারবার প্রমাণিত। অন্যদিকে বাক স্বাধীনতার নামে অপপ্রচার, বিদ্বেষ বা বিষেধগারের যে রাজনীতি একটি গোষ্ঠীর অপকৌশল হিসেবে চালিয়ে যাচ্ছে, সেই চর্চা গণ আকাঙ্ক্ষার সাথে, গণ অভ্যুত্থানে যে প্রত্যাশা সেটির সাথে সাংঘর্ষিক। গুম, খুন, হামলা, মামলা এবং দমন পীড়নের দীর্ঘ পথ অতিক্রম করে জনগণের ভোটে নির্বাচিত সরকার যে মন্ত্রিসভা গঠন করেছে, সেখানে 17 ফেব্রুয়ারি থেকে 24 মে পর্যন্ত মোট 10টি ক্যাবিনেট সভা সম্পন্ন হয়েছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে 60টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে 37টি সিদ্ধান্ত অর্থাৎ প্রায় 62% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট 23টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় চলমান রয়েছে। সরকার গঠনের পর এত স্বল্প সময়ে মন্ত্রিসভায় গৃহীত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের উল্লেখযোগ্য অংশ যেভাবে কার্যকর হয়েছে, সেটি সরকারের দ্রুততা, কার্যকারিতা এবং আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, শ্রম বান্ধব রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য প্রাপ্যতা সেটি নিশ্চিত করতে চেয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও দেশব্যাপী শ্রমিকদের ঈদের আগে বেতন, ভাতা ও ঈদ বোনাস পরিশোধ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যে ব্যাংক, সংশ্লিষ্ট অংশীজন, কারখানার মালিক শ্রমিক এবং মালিক শ্রমিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিক আলোচনা এবং সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং নগদ অর্থ ছাড়ের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের কারণে অতীতে যে অনিশ্চয়তা ও অস্থিরতার পরিস্থিতি তৈরি হতো, চলমান উদ্যোগের ফলে তা সফলভাবে এড়ানো সম্ভব হয়েছে। ফলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিল্প কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন সকলের ঐতিহ্যিক প্রচেষ্টায়, আলহামদুলিল্লাহ।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিশেষ ট্রেন সার্ভিস ও বিশেষ নৌ সার্ভিস চালু করেছে। ইতিমধ্যে ট্রেনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশে আলাদা কম্পার্টমেন্টের ব্যবস্থা শুরু করা হয়েছে। পাশাপাশি ঈদের 7 দিন আগে থেকেই বিশেষ মনিটরিং সেল গঠন করে সার্বিক যাত্রা ব্যবস্থা তদারকির উদ্যোগ নেওয়া হয়েছে। কোরবানিকে কেন্দ্র করে গবাদি পশুর চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দেশে উৎপাদিত গবাদি পশু খাতের বিকাশ এবং বিক্রয়ের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। কোরবানির পশুর বর্জ্য 8 ঘন্টার মধ্যে অপসারণ, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সঠিক সংরক্ষণে প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারের বিশুদ্ধ উদ্যোগে এবার আমরা দেখেছি সাধারণ হজ যাত্রীদের বিমান ভাড়া ব্যাপকভাবে কমানো সম্ভব হয়েছে, যা হজ যাত্রীদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে। দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের যে প্রক্রিয়া এবং প্রস্তুতি সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী 16 ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ। বিদেশি উচ্চশিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে 10 লক্ষ টাকা পর্যন্ত। বিমানবন্দর ও ট্রেনে হাই স্পিড ফ্রি ওয়াইফাই ইন্টারনেট চালুর মাধ্যমে প্রযুক্তি নির্ভর যে সেবা সেটি পৌঁছে দেওয়া হচ্ছে প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের কাছে। তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশের জন্য নতুন করে স্পোর্টস এবং নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রম শুরু করা হয়েছে। স্বাস্থ্য খাতে সরকার দ্রুত ও মানবিক উদ্যোগ নিয়েছে। হামের টিকা এনে প্রায় 100% শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে এবং মাতৃত্বকালীন যে ছুটি কর্মপরিবেশে সেটিকেও উন্নীত করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির 5% বরাদ্দ নিশ্চিত করবার জন্য কার্যকর প্রস্তুতি এবং পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা দেখেছি শিশু রামিসার সঙ্গে ভয়াবহ নৃশংস একটি অপরাধ সংঘটিত হয়েছে। ঘটনার পর মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তার পরিবারের কাছে গিয়ে, তার বাসায় গিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের মাধ্যমে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতিমধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। একই সঙ্গে নিপীড়িত পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন, যা মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সবচাইতে দ্রুততম সময়ে সবচাইতে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে। দেশের